1901 সালের 10ই মে লন্ডনের রয়্যাল সোসাইটির ভরা দরবারে বিশ্বের সেরা বিজ্ঞানীদের সামনে এক ভারতীয় বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কারকে চিরতরে ধ্বংস করার জন্য তার পরীক্ষার রাসায়নিক তরলটি চুপি চুপি বদলে ফেলা হয়েছিল। আচার্য জগদীশচন্দ্র বসুর কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য ঠিক এই ভয়ঙ্কর চক্রান্তটিই করা হয়েছিল। আজকের এই ভিডিওটি পুরোটি দেখলে আপনি এমন কিছু চমকে দেওয়া ইতিহাস জানতে পারবেন যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আপনি দেখবেন কিভাবে আমাদের আজকের আধুনিক রেডিও এবং ওয়াইফাই প্রযুক্তির আসল নকশা এই ভারতীয় বিজ্ঞানীর হোটেল রুম থেকে চুরি করা হয়েছিল, কিভাবে মার্কনি সেই চুরির নকশা ব্যবহার করে নোবেল পুরস্কার জিতেছিলেন এবং কিভাবে পদে পদে বর্ণবাদ আর ষড়যন্ত্রের শিকার হয়েও আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। সেদিন রয়্যাল সোসাইটিতে তিনি একটি গাছের শরীরে মারাত্মক ব্রোমাইড তরল প্রয়োগ করেছিলেন, কিন্তু গাছটি দিব্যি বেঁচে রইল। চারপাশের চরম উপহাসের মাঝেও জগদীশচন্দ্র বসু এতটুকু ঘাবড়ে গেলেন না। বিজ্ঞানের সত্যের উপর অগাধ বিশ্বাস থেকে তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে সেই অজানা তরল ভরা সিরিঞ্জ নিজের শরীরেই ইঞ্জেকশন দেওয়ার জন্য তুলে নিলেন। ঠিক তখনই দর্শকদের মধ্য থেকে এক বিজ্ঞানী ছুটে এসে নিজের দোষ স্বীকার করে নিলেন, আর সবার সামনে ধরা পড়ে গেল সেই নোংরা চক্রান্ত। কে ছিল সেই বিজ্ঞানী? তিনি কি ভয়ানক দোষ করেছিলেন? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। 1858 সালের 30শে নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন জগদীশচন্দ্র বসু। তার বাবা ভগবান চন্দ্র বসু ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং মা বামা সুন্দরী দেবী ছিলেন এক পরম করুণাময়ী নারী। ছোটবেলায় তার বাবা তাকে কোনো দামি ইংরেজি স্কুলে পাঠাননি, তাকে পাঠানো হয়েছিল গ্রামের এক সাধারণ বাংলা স্কুলে। সেখানে তার এক পাশে বসত এক জেলের ছেলে, অন্য পাশে কৃষকের ছেলে। তাদের কাছ থেকেই তিনি প্রথম প্রকৃতির গল্প শুনতে শেখেন। তার দেখাশোনার দায়িত্বে ছিলেন এমন এক মানুষ যিনি আগে একজন কুখ্যাত ডাকাত ছিলেন। সেই প্রাক্তন ডাকাতের জীবনের রোমাঞ্চকর গল্প, বন্য প্রাণীদের সাথে লড়াইয়ের কথা শুনে শুনে ছোট্ট জগদীশের মনে তৈরি হয়েছিল এক অসীম সাহস। তিনি শিখেছিলেন কিভাবে প্রকৃতির সাথে মিশে যেতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয়। এই শিক্ষাই তাকে পরবর্তী জীবনে একা হাতে পুরো পৃথিবীর অহংকারকে চ্যালেঞ্জ করার সাহস জুগিয়েছিল। কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি চিকিৎসা বিজ্ঞান পড়ার জন্য ইংল্যান্ডে যান, কিন্তু অসুস্থতার কারণে তা পরিবর্তন করে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্স নিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। বিলেত থেকে পড়াশোনা শেষ করে তিনি যখন দেশে ফিরলেন তখন তার জন্য অপেক্ষা করছিল এক চরম অপমান। প্রেসিডেন্সি কলেজে তিনি যখন পদার্থবিদ্যার শিক্ষকতা শুরু করলেন তাকে কোনো ল্যাবরেটরি দেওয়া হলো না। ব্রিটিশ প্রশাসন ভেবেছিল এই ভারতীয় মানুষটা কিছুই করতে পারবে না। এক চরম অহংকারের হাসি হেসেছিল তারা। শুধু তাই নয়, ব্রিটিশ অধ্যাপকদের চেয়ে তাকে অনেক কম বেতন দেওয়া হতো। শুধু তিনি ভারতীয় বলে এই চরম অবিচার করা হয়েছিল তার সাথে। এর প্রতিবাদে তিনি টানা 3 বছর একটি পয়সাও বেতন নেননি। বাড়িতে চরম অভাব, তীব্র আর্থিক সংকট, তবুও তিনি খালি পেটে মাথা উঁচু করে লড়াই চালিয়ে গেছেন। তার এই নীরব কিন্তু কঠোর প্রতিবাদে শেষ পর্যন্ত ব্রিটিশ প্রশাসন মাথা নত করে পূর্ণ বেতন দিতে বাধ্য হয়েছিল। কিন্তু গবেষণার কি হবে? তিনি হার মানার পাত্র ছিলেন না। কলেজের বাথরুমের পাশের সামান্য কয়েক বর্গফুটের একটি ছোট্ট অন্ধকার ঘরকে তিনি বেছে নিলেন। সেখানেই নিজের পকেটের টাকায় কেনা সামান্য যন্ত্রপাতি দিয়ে তিনি শুরু করলেন এক অসম্ভব লড়াই। এরপর এলো 1895 সাল। কলকাতার টাউন হল তখন কানায় কানায় পূর্ণ দর্শক। বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর সেখানে উপস্থিত। জগদীশচন্দ্র বসু একটি যন্ত্র চালু করলেন। 75 ফুট দূরে রাখা একটি ঘণ্টি হঠাৎ বেজে উঠল। মাঝখানে রয়েছে 3টি মোটা পাথরের দেয়াল এবং স্বয়ং গভর্নরের শরীর। কোনো তারের সংযোগ নেই। শূন্যের বুক চিরে অদৃশ্য 1 মিলিমিটার তরঙ্গ গিয়ে রিমোট দিয়ে বারুদে আগুন ধরিয়ে দিল। উপস্থিত সবাই আনন্দে আর অবাক হয়ে ফেটে পড়ল। রেডিও এবং আধুনিক ওয়াইফাই প্রযুক্তির বীজ এভাবেই সেদিন ভারতের মাটিতে বোনা হয়েছিল। গুলিয়েলমো মার্কনির বেতার পরীক্ষারও পুরো 2 বছর আগে তিনি এই অসাধ্য সাধন করেছিলেন। কিন্তু এর পরেই ঘটে গেল এক চরম প্রতারণা।
1899 সালে তিনি লন্ডনে গেলেন। উদ্দেশ্য ছিল তার এই যুগান্তকারী আবিষ্কার পৃথিবীর সামনে তুলে ধরা। তিনি ছিলেন এক সহজ সরল মানুষ। তার মনে কোনো লোভ ছিল না। তিনি চাইতেন তার জ্ঞান যেন সারা পৃথিবীর মানুষের কাজে লাগে। কিন্তু চক্রান্তকারীরা বসেছিল অন্য আশায়। লন্ডনে তিনি যে হোটেলে উঠেছিলেন, সেখানে একদিন গোপনে কেউ ঢুকলো। তার সমস্ত কাগজপত্র তছনছ করা হলো। তার তৈরি করা যন্ত্রের অত্যন্ত গোপনীয় নকশাগুলো চুরি হয়ে গেল। এর ঠিক 2 বছর পরের ঘটনা, 1901 সাল। গুলিয়েলমো মার্কনি আটলান্টিক মহাসাগর পার করে প্রথম বেতার সংকেত ধরলেন। সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ল। তিনি রাতারাতি হিরো হয়ে গেলেন এবং পেলেন নোবেল পুরস্কার। কিন্তু জানেন কি, মার্কনি যে রিসিভার যন্ত্রটি ব্যবহার করেছিলেন সেটি কার তৈরি? সেটি ছিল হুবহু জগদীশচন্দ্র বসুর তৈরি করা সেই একই আয়রন মার্কারি আয়রন কোহেরার। ইতালির নৌবাহিনীর এক আধিকারিকের মাধ্যমে মার্কনি অত্যন্ত সন্তর্পণে এই চুরি করা নকশা নিজের নামে চালিয়ে দিয়েছিলেন। আর আমাদের দেশের এই মহান বিজ্ঞানীকে চক্রান্ত করে ঠেলে দেয়া হলো এক গভীর অন্ধকারে। এই চরম বঞ্চনা আর অপমানে যে কোনো মানুষ ভেঙে পড়ার কথা, কিন্তু জগদীশচন্দ্র বসু ছিলেন এক অন্য ধাতুতে গড়া মানুষ। তার মনে প্রবল কষ্ট ছিল। নিজের প্রাপ্য সম্মান না পেয়ে তার হৃদয় দুমড়ে মুচড়ে গিয়েছিল। তবুও তিনি থামেননি। তিনি তার গবেষণার মোড় ঘুরিয়ে দিলেন উদ্ভিদের দিকে। তিনি খেয়াল করলেন তার তৈরি যন্ত্রগুলো একটানা কাজ করার পর যেন ক্লান্ত হয়ে পড়ে। তিনি অবাক হয়ে ভাবলেন, জড় পদার্থের যদি ক্লান্তি থাকে, তবে কি গাছেরও অনুভূতি আছে? তিনি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা শুরু করলেন এবং তৈরি করলেন এক অদ্ভুত যন্ত্র, যার নাম ক্রেস্কোগ্রাফ। এই যন্ত্র গাছের সামান্য নড়াচড়াকেও 1 কোটি গুণ বড় করে দেখাতে পারত। তিনি প্রমাণ করলেন গাছেরও স্পন্দন আছে। লজ্জাবতী আর বনচারাল গাছ নিয়ে দিনের পর দিন পরীক্ষা করে তিনি দেখলেন যে তারা আঘাত পেলে কাঁদে, তাদেরও স্নায়ুতন্ত্র আছে, তারা আদর বোঝে, কষ্ট বোঝে। ঠিক যখন মনে হচ্ছিল তার এই আবিষ্কার দুনিয়া জুড়ে আলোড়ন ফেলবে, তখনই পশ্চিমা দুনিয়ার অহংকারী বিজ্ঞানীরা এক ভারতীয়ের এই বিরাট সাফল্য কিছুতেই মেনে নিতে পারলেন না। শুরু হলো আরও চরম মানসিক অত্যাচার এবং অপপ্রচার। এবার আঘাত এলো খোদ আমেরিকার দিক থেকে। ড্যানিয়েল ম্যাকডুগালের মতো প্রভাবশালী বিজ্ঞানীরা তার বিরুদ্ধে এক বিরাট ষড়যন্ত্র শুরু করলেন। তারা খবরের কাগজে লিখতে শুরু করলেন যে জগদীশচন্দ্র বসু একজন ভণ্ড, তার সব পরীক্ষাই নাকি ভুয়ো। তার নিখুঁত বৈজ্ঞানিক তথ্যগুলোকে তারা নিছক প্রাচ্যের জাদুটোনা বলে তাচ্ছিল্য করলেন। তারা তাদের ক্ষমতা ব্যবহার করে বড় বড় বিজ্ঞান পত্রিকায় বসুর গবেষণাপত্র ছাপানো বন্ধ করে দিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে এই মানুষটি তাদের যুগের পর যুগ ধরে চলে আসা অহংকার ভেঙে দিচ্ছেন। জীব ও জড়ের মধ্যে পার্থক্য মুছে দিয়ে তিনি পাশ্চাত্যের বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণাকে ভুল প্রমাণ করছেন। তাই তারা তাকে পাগল প্রমাণ করতে মরিয়া হয়ে উঠলেন। তারা এমন সব শব্দ ব্যবহার করতে লাগলেন যা ছিল চরম বর্ণবাদী। শুধু তিনি একজন এশীয়, একজন ভারতীয়, তাই তার সমস্ত নিখুঁত গবেষণাকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার এই নোংরা খেলা চলতে লাগলো। আর এই চক্রান্তেরই চূড়ান্ত রূপ নিল 1901 সালের রয়্যাল সোসাইটির সেই তরল বদলে দেওয়ার ঘটনা, যেখানে সত্যের জয় হয়েছিল। এত আঘাত, এত চুরি আর এত অপমানের পরেও এই মানুষটির হৃদয় ছিল আকাশের মতো বড়। তিনি চাইলেই নিজের আবিষ্কারগুলোর নামে পেটেন্ট নিয়ে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন। তাকে বারবার বলা হয়েছিল এগুলো পেটেন্ট করে নিতে, কিন্তু তিনি তা করেননি। তিনি বলতেন, জ্ঞান কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সমগ্র মানব জাতির জন্য। তিনি পৃথিবীর কল্যাণে তার সমস্ত আবিষ্কার বিনামূল্যে উন্মুক্ত করে দিলেন। 1917 সালের 30শে নভেম্বর নিজের জন্মদিনে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করলেন বসু বিজ্ঞান মন্দির, মানে যেটা বোস ইনস্টিটিউট। এটি কোনো সাধারণ ল্যাবরেটরি ছিল না, এটি ছিল বিজ্ঞানের এক পবিত্র মন্দির। এই প্রতীকে ছিল বজ্র, যা আত্মত্যাগ আর শক্তির প্রতীক। তার দীর্ঘদিনের লড়াই, অপমান আর কষ্টের শেষে এই মন্দির ছিল তার জীবনের সবচেয়ে বড় জয়। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভগিনী নিবেদিতার মতো মানুষেরা
তাকে সব সময় সাহস জুগিয়েছেন। ভগিনী নিবেদিতা এবং সারা চ্যাপম্যান বুলের মতো মহীয়সীরা তাকে আর্থিকভাবেও প্রবল সাহায্য করেছিলেন। আন্তর্জাতিক বিজ্ঞান মহল অবশেষে তার কাছে মাথা নত করল। আইনস্টাইনের মতো পৃথিবীর সেরা বিজ্ঞানী তার প্রশংসা করে বলেছিলেন তার যে কোনো একটি আবিষ্কারের জন্যই তাকে নিয়ে মূর্তি গড়া উচিত। লিগ অফ নেশনস তাকে তাদের কমিটিতে জায়গা দিল। আজীবন বিজ্ঞানের সাধনা করতে করতে 1937 সালের 23শে নভেম্বর 78 বছর বয়সে ঝাড়খণ্ডের গিরিডিতে এই মহান বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি অবিরাম কাজ করে গেছেন। তাকে থামানোর জন্য হাজারো চক্রান্ত হয়েছিল, কিন্তু সত্যকে কখনো চিরকালের জন্য চেপে রাখা যায়নি। যারা দিনের পর দিন নোংরা চক্রান্ত করে এই মহান বিজ্ঞানীর নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল, তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। আজ পুরো পৃথিবী চলছে তার তৈরি করা সেই অদৃশ্য তরঙ্গের উপর ভর করে। আজ আপনি যখন মোবাইল ফোন ব্যবহার করেন, ইন্টারনেট বা ওয়াইফাই কানেক্ট করেন, কিংবা 5G 4G প্রযুক্তি ব্যবহার করছেন, তখন আপনি আসলে সেই ভারতীয় বিজ্ঞানীর প্রযুক্তি ব্যবহার করছেন, যা তিনি একটি ছোট্ট অন্ধকার বাথরুমের পাশের ঘরে বসে তৈরি করেছিলেন। প্রায় 100 বছরেরও বেশি সময় পর বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান সংস্থা IEE তাকে রেডিও এবং ওয়্যারলেস প্রযুক্তির আসল জনক হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। শুধু পৃথিবী নয়, চাঁদের বুকেরও একটি বিশাল গহ্বরের নামও আজ এই মহান বিজ্ঞানীর সম্মানার্থে রাখা হয়েছে, বসু। গাছের অনুভূতি নিয়ে তার সেই যুগান্তকারী কাজ আজ প্লান্ট নিউরোবায়োলজি নামের এক সম্পূর্ণ নতুন বিজ্ঞানের জন্ম দিয়েছে। তিনি তার চারপাশের শত্রুদের টাকা বা ক্ষমতা দিয়ে হারাননি, তিনি তাদের হারিয়েছেন মানব জাতির প্রতি তার অসীম ভালোবাসা দিয়ে। নিজের সারা জীবনের সমস্ত মহামূল্যবান আবিষ্কার পৃথিবীর জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দিয়ে এবং বসু বিজ্ঞান মন্দির তৈরি করে তিনি এমন এক অমর জয় হাসিল করেছিলেন যা কোনো চোর বা অহংকারী কোনোদিন তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিন্তু এত কিছুর পরেও আজ একটা কথা আমাদের সবাইকে গভীরভাবে ভেবে দেখতে হবে। যদি তিনি তার যুগান্তকারী আবিষ্কারগুলো মানব কল্যাণে বিনামূল্যে না দিয়ে অন্যান্য বিজ্ঞানীদের মতো নিজের নামে পেটেন্ট করে কোটিপতি হতেন, তবে আজকের এই অর্থলোভী পৃথিবী কি তাকে আরও বেশি সম্মান দিত? নাকি আমরা আধুনিক বিজ্ঞানের এই আসল জনককে চিরতরে হারিয়ে ফেলতাম? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। জয় হিন্দ।